3000 পুলিশ নিয়ে ঘুরে বেড়ানো কয়লা ভাইপো, তার কোনো রিয়াকশন নেই। না পিসি না ভাইপো, পশ্চিমবঙ্গেতে আর কারো স্থান নাই। ওইটাই হচ্ছে বাংলার মানুষের মনের কথা। তৃণমূলের কন্ট্রোলে আর দুদেল গায়ে সম্প্রদায় নেই। এখন পুলিশের লাঠিগুলো কোথায় ঢোকানো আছে, প্লাস ওখানে এই সিমি টিমি হাবি জাবি, তারপরে তোমার এসডিপিআই, এই সমস্ত সংগঠনগুলোর খুব বাড়বাড়ন্ত আছে ওখানে। এতে করে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ কোন খাদের কিনারে দাঁড়িয়ে আছে। কৌস্তবদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক তার মৃত্যুকে ঘিরে যেভাবে বেলডাঙ্গায় যে ঘটনাগুলি ঘটছে, যে একেবারে আমরা দেখলাম একজন মহিলা সাংবাদিক, ওখানকারই একজন মহিলা সাংবাদিক, তিনি সংবাদ সংগ্রহ করতে গেলেন, তাকে যেভাবে মারা হলো, তারপরে আমরা দেখছি আজকেও আরেক সাংবাদিক তিনিও মার খাচ্ছেন। কি বলবেন বেলডাঙ্গার অবস্থা নিয়ে? এবং এই ঘটনাগুলো তো অদ্ভুত ভাবে দেখবেন, 3000 পুলিশ নিয়ে ঘুরে বেড়ানো কয়লা ভাইপো, তার কোনো রিয়াকশন নেই। তিনি এখন ওই পতিদাহ প্রথার ব্যাখ্যা দিতে ব্যস্ত। তো অদ্ভুত ভাবে এই পিসি ভাইপোর নিজেদের মধ্যে আকচির কারণে এই ক্ষমতা, কে ক্ষমতা ভোগ করবে, কে মুখ্যমন্ত্রী হবে, এই লড়াইয়ের কারণেই কি আগামী দিনে এইরকম একটা একটা অস্থিরতার পরিস্থিতি তৈরি করা, এবং সেটা খুব সুচারুভাবে, খুব রাজনৈতিক ভাবে, খুব মদতপুষ্ট ভাবে এটা করানো হচ্ছে বলে আমার অন্তত এই কয়েকটা দিন আমি তৃণমূলের বেশ কিছু লোকজন, তাদের মুখেও কথা শুনছিলাম, দলের মধ্যে একটা মারাত্মক অস্থিরতা চলছে। ভাইপো পিসিকে বোঝাতে চাইছেন যে পিসির হাতে এই মুহূর্তে দলেরও রাশ নেই, সরকারেরও রাশ নেই। অবিলম্বে পিসির স্বেচ্ছা অবসর নেওয়া উচিত এবং তাকে মুখ্যমন্ত্রী করা উচিত। এমত একটা পরিস্থিতিতে পিসিও কুর্সি ছাড়তে নারাজ। সেই জায়গায় দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে একটা অস্থিরতার পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু এরা কেউ এই কথাটা বুঝছে না। না পিসি না ভাইপো, পশ্চিমবঙ্গেতে আর কারো স্থান নাই। ওইটাই হচ্ছে বাংলার মানুষের মনের কথা। তো এদের নিজেদের মধ্যে একটা ইনার পাওয়ার স্ট্রাগল চলছে, এবং তার জন্য একটা পরিকল্পিত অশান্তির জায়গা তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, এই জায়গাটাও সত্যি কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কারোরই কথা বলুন না কেন, তৃণমূলের কন্ট্রোলে আর দুদেল গায়ে সম্প্রদায় নেই। তাদেরকে এত তোল্লাই দিয়ে ফেলেছে, আলটিমেটলি এই জিহাদি মানসিকতা সম্পন্ন যে সমস্ত মানুষজন রয়েছেন এই দুদেল গায়ে সম্প্রদায়ের মধ্যে, সবাইকে তো বলছি না, কারণ সবাই এরকম নয়, এদের একটা শ্রেণী তারাও চায় যে সরকারের বিদায় ঘন্টা বাজুক। তো এই দুদেল গায়েরা প্র্যাকটিক্যালি এখনই হাতে, তারা সম্পূর্ণটাই তাদের সমস্ত কিছু হাতের বাইরে হয়ে গেছে। তো এই মত অবস্থায় দাঁড়িয়ে এরা অরাজকতার পরিস্থিতি তৈরি হচ্ছে। তারপর দেখলাম মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলছেন, আমি তো বলেছি আমি এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমার হাতেও নেই, আমি তো আর ঘটনাটা করাইনি। জুম্বাবারে এমনিতেই তো হয়, প্রোগ্রাম করে। আজকেও জুম্মাবার। আমি বলছি, এই যে পরিস্থিতি আজকে তৈরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা শক্তপোক্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়ে দাও, কারণ শি হ্যাজ ফেইলড অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। একজন শক্তপোক্ত অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি? এক্ষুনি মব ডিসপার্স করা। সেটা প্রয়োজনে দেখো, তুমি হিন্দু জাগরণ মঞ্চের ছেলেরা বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদ করতে গেলেও হচ্ছে তোমার এতে বাংলাদেশ হাই কমিশনের সামনে তাদেরকে মেরে লাঠি পেটা করে মাথা টাথা ফাটিয়ে দিয়ে, একদম মুখ চোখ ফাটিয়ে দিয়ে হসপিটালে ভর্তি করে দেওয়া হলো। এখন পুলিশের লাঠিগুলো কোথায় ঢোকানো আছে? পুলিশের লাঠি কোথায়? সরকারি নির্দেশ কোথায়? জল কামান, রাবার বুলেট, লাঠি কোথায়? এই বাঁদরামো ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে যদি করতো এরা, হয় এদের ওখান থেকে লাঠি পেটা করে তাড়ানো হতো, আর না হলে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া হতো। তাতে করে যা হয় হতো হতো। একজন শক্তপোক্ত অ্যাডমিনিস্ট্রেটরের যা কাজ, মুখ্যমন্ত্রী সেটা করতে ব্যর্থ। এই যে মুখ্যমন্ত্রী তুলনা করলেন যে মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, বলে বাবা পার লাগাও যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? মানে এই তুলনাটা কেন? এটার সাথে এর কোনো সম্পর্ক আছে নাকি? কোন হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদের পুজো অর্চনা করা বা তাদের হচ্ছে গিয়ে মন্দিরে যাওয়া, পুজোটা উপাসনার ক্ষেত্রে কোথাও এই ধরনের আনরুলি চিত্র দেখা যায় নাকি? ইট পাথর মারা হয়, রেল লাইনের মধ্যে পাথর দিয়ে রেল লাইনকে ব্লক করে দেওয়া হচ্ছে। আজকে স্বয়ং প্রধানমন্ত্রীর প্রোগ্রাম, এবং সেইখানে পর্যন্ত বিশৃঙ্খলা তৈরি করার পার্শ্ববর্তী জেলায় চেষ্টা চলছে। এই নিয়ে পুলিশ আধিকারিকদের চিঠি পর্যন্ত লিখেছে রেলের যারা লোকজনরা রয়েছেন। এই পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে রাজ্যে।
এর সাথে ধর্মীয় রীতিনীতি আচার আচরণের কোনো সম্পর্ক নেই। দুর্গাপুজোর সময় কেউ রেল লাইনে পাথর ফেলে না, লোকাল ট্রেনে ঢিল মারে না। এই বাঁদরামোগুলো করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী এগুলো করতে দিচ্ছেন। চাপকে পিঠের চামড়া তুলে দেওয়া উচিত। কোথায় যে আক্রান্ত হয়েছেন যিনি মহিলা সাংবাদিক, তিনি বলছেন যে ওনাকে যেভাবে মারা হয়েছে, যেভাবে মানে ছুটিয়ে মানে উনি যাচ্ছেন, বাঁচতে চাইছেন, পুলিশকে সাহায্য চাইছেন, পুলিশ কিছু করছে না। কি বলবেন, পুলিশ কি করে দাঁড়িয়ে দেখছিল একজন মহিলা সাংবাদিক মার খাচ্ছে? না, তারা চান যে এই গোটা ঘটনাগুলো যাতে মিডিয়া অ্যাটেনশনে না আসে, সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষ যাতে না জানে, তাই জন্য মিডিয়ার উপরে পরিকল্পিত আক্রমণ। এই জি 24 ঘন্টা, এবিপি আনন্দ সাংবাদিকদের উপরে আক্রমণ এই কারণে। জি 24 ঘন্টা তো দিদির খুব প্রিয় চ্যানেল, তারপরেও তাদের সাংবাদিকদের আক্রান্ত হতে হচ্ছে কেন? সাংবাদিক ফ্র্যাটার্নিটি আজকে ঐক্যবদ্ধ হোক, তারা আজকে নিজেদের এর উপরে হয়ে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করুক। প্রেস ক্লাবটা শুধু দালালি করার জায়গা নয়। আধিকারিকরা যারা রয়েছেন, প্রেস ক্লাবের যারা কর্মকর্তারা রয়েছেন, তাদের বোঝা উচিত প্রেস ক্লাবটা শুধু দালালি করার জায়গা নয়। ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি সোকল, তাদের আজকে কোথায় আওয়াজ, কোথায় ভয়েস, কোথায়? না, আজকেও যে সাংবাদিক যিনি আক্রান্ত হয়েছেন তিনিও বলছেন যে পুলিশ নেই, যেখানে মানে গতকাল নেই 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 পর্যাপ্ত বাহিনী নেই পুলিশ। আমি জানি না তোমার মনে আছে কিনা, মোথাবাড়িতে যখন হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছিল, পুলিশের সামনে ওরা বলছে যে হিন্দুদের বাড়ি ভাঙবো, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, ভেঙে দেবো, গুড়িয়ে দেবো। তখন পুলিশ কোথায় ছিল? প্রশ্নটা হচ্ছে আজকে হিন্দু মুসলমান বলে নয়, কিন্তু এক শ্রেণী জেহাদি মানসিকতার মুসলমান মানুষজন যারা এই সমস্ত জায়গায় একটা অস্থিরতা তৈরি করতে চাইছে। বহু মুসলমান মানুষ আমাদেরও ফোন করেছে, তারা বলছে দাদা আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, এই যা পরিস্থিতি চলছে আমরাও খুব আতঙ্কের মধ্যে আছি, কোনো পুলিশ প্রশাসনের কোনো সাহায্য নেই, কিচ্ছু নেই। একদল মানে একদম তোমাকে কি বলবো, এই ধরনের, দেখো এই মুর্শিদাবাদ মালদা এই বিভিন্ন সময় তো আনসারুল বাংলা বা এই ধরনের মানে বিচ্ছিন্নতাবাদী সংগঠনদের লোকজনদের এই কারণে পাওয়া গেছে, কারণ ওখানে বেশ কিছু মানুষজন এই চিন্তাধারা, প্লাস ওখানে এই সিমি টিমি হাবি জাবি, তারপরে তোমার এসডিপিআই, এই সমস্ত সংগঠনগুলোর খুব বাড়বাড়ন্ত আছে ওখানে। তো র্যাডিক্যাল চিন্তা ভাবনার মানুষজন প্রচুর ওখানে। তো মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এদেরকে নিজের মানে ক্ষুদ্র রাজনীতির স্বার্থে কাজে লাগিয়েছেন। আজকে এটাই বুমেরাং হয়ে যাচ্ছে। একটা অদ্ভুত মানে একটা হজবরলা পরিস্থিতি। এক হচ্ছে পিসি ভাইপোর নিজেদের মধ্যে একটা অন্দরের একটা টানাপোড়েনের কারণে, সরকারকে একটা অস্থিরতার মধ্যে ফেলার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। দ্বিতীয়ত হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সরকার কন্ট্রোল করতে চাইলেও কন্ট্রোল করতে পারছে না, কারণ হচ্ছে জিন থেকে বোতল থেকে জিন বেরিয়ে গেলে সেটা তো ফেরত আনা যায় না। ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছে। তৃতীয়ত হচ্ছে এই রাজ্যের সম্পূর্ণ আইন শৃঙ্খলা ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। দেখো বিজেপি শুধুমাত্র নীতিগত কারণে, নীতিগত অবস্থানের কারণে ভারতীয় জনতা পার্টি আজকে এখানে রাষ্ট্রপতি শাসনের কথা বলছে না, কিন্তু দিনের পর দিন এই পরিস্থিতি চলতে থাকলে আর তো কোনো উপায় থাকে না, আর কোনো উপায় থাকে না। এর আগে যখন আমরা দেখেছিলাম দুর্গাপুরে, যখন মানে মেডিকেল কলেজে যখন ছাত্রীর সাথে কোনো ঘটনা ঘটেছিল, সেই সময় মুখ্যমন্ত্রী বলেছেন রাত্রি 8টায় পরে কেন বেরোবে। এক্ষেত্রে যখন মহিলা সাংবাদিক আক্রান্ত হচ্ছে বা সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে তিনি বারণ করে দিলেন যে মবের ভেতরে যাবেন না। মানে এটা নিয়ে কি বলবেন, এখন দায়িত্ব কি সাধারণ মানুষের? না না, এক্স্যাক্টলি তাই। পুলিশ প্রশাসনের কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, মানে যদি কেউ মানে ধর্ষণ হয় কারো, ধর্ষিতাকেই প্রশ্নের মুখে দাঁড়াতে হবে। কেউ যদি আক্রান্ত হয় সেই আক্রান্তকেই প্রশ্নের সম্মুখীন হতে হবে। কেউ যদি খুন হয় তার পরিবারকেই, বা যে খুন হয়েছে হয়তো তাকেই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হবে। সরকার প্রশাসন কারোর কোনো দায়িত্ব নেই। এটাই তো দুর্ভাগ্যের, আমাদের এটাই দুর্ভাগ্যের। এবং শুধু পুলিশ মন্ত্রী বলে না, এই রাজ্যে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর ক্যাবিনেটে কেউ নেই, মানে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেও তো ভোটের সময় বলেন যে কাউকে দেখতে হবে না, আমাকে দেখে ভোট দিন। তো যখন মানে এই আমি সর্বস্ব ব্যাপারটা, এবং সেই আমিত্বর জায়গা থেকে মুখ্যমন্ত্রী এতদিন ধরে যখন পজিটিভ জিনিসগুলো করেছে, আজকে যখন মানুষ যখন প্রশ্ন তুলছে তার মানে কি বলবো তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্ষমতা সেটা যখন তাই সে নিয়ে যখন মানুষ প্রশ্ন করছে, ভেঙে পড়া আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করছে, তখন তিনি সেগুলোকে কন্ট্রোল না করতে পেরে উল্টো পাল্টা নিদান দিচ্ছেন, যা পাচ্ছেন বলছেন। এতে করে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ কোন খাদের কিনারে দাঁড়িয়ে আছে। এই খাদের কিনারে থেকে রাজ্যকে বাঁচাতে গেলে একমাত্রই দরকার পরিবর্তন।
भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक B2 और 5,000 प्लस B2 मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।